হ্যালো। ও ও যাক, তুমি এমসিকিউ গুলো দেখতে পেলে যেগুলো লিখলাম? মিলিয়েছো? সবকটা মেলানো হয়েছে? ওকে। রুদ্র, একটা ব্যাপার আছে, আগের দিন তো তোমরা ক্লাসটা মিস করেছিলে, কেন করেছিলে আমি জানি না। লাস্ট থার্সডেতে আমরা ক্লাস করেছিলাম, তো ওই দিনকে আমরা না কিছু কেমিক্যাল বন্ডিং করেছি। যে উই ক্যান হ্যাভ দ্যাট রেকর্ডিং, আদারওয়াইজ আমরা একটা রিভাইজ ক্লাস পরে একটা করবো। আর দিনকে একা অর্ঘই ক্লাস করেছিল। আমরা পরের টপিকটায় চলে যাই। তো আমরা কি কি কভার করে ফেলেছি অলরেডি? আয়নিক বন্ড, ঠিক আছে, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, আয়নিক বন্ডের মধ্যে ল্যাটিস কভার করে ফেলেছি। কোভ্যালেন্ট বন্ডের মধ্যে আমরা পোলারিটি কভার করে ফেলেছি। আচ্ছা, তারপর হচ্ছে কোঅর্ডিনেট বন্ড করেছি। আর কি করেছি? হ্যাঁ, মেটালিক বন্ড, হাইড্রোজেন বন্ড, আর ভ্যান ডার ওয়ালসটা পার্টলি করেছি। ঠিক আছে, এগুলো কভার হয়েছে। এখনো বাকি আছে হচ্ছে ফ্যাজান্স রুল, বন্ড প্যারামিটার, রেজোন্যান্স, আর ভ্যালেন্স বন্ড থিওরি, হাইব্রিডাইজেশন, ভেসপার, আর মলিকুলার অরবিটাল থিওরি। এই কটাই আমাদের বাকি রয়েছে। আশা করি আজকে হাইব্রিডাইজেশন পর্যন্ত চলে যেতে পারবো, অথবা ভিভিটিটা কমপ্লিট অ্যাটলিস্ট করতে পারবো। ওকে, একটা কল আসছে। ওকে, আচ্ছা, ভ্যান্ডার ওয়ালস। ভ্যান্ডার ওয়ালস কি বলেছিলেন? ভ্যান্ডার ওয়ালস বলছেন যে আমাদের যে স্টেটস অফ ম্যাটার হয় না, দ্যাট স্টেটস অফ ম্যাটার ইজ এ ফাংশন অফ মলিকুলার মাস। ঠিক আছে, মলিকিউলার মাস। কেন না? সলিড, সলিডের মধ্যে এরকম একটা ব্রিজিং থাকে, মলিকুল যেগুলো থাকে তাদের মধ্যে একটা এমন একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে যাদের মধ্যে এরকম একটা মানে কংক্রিট ক্রস লিঙ্কিং টাইপের ব্রিজিং থাকে। ঠিক আছে, হরিজন্টাল ভার্টিক্যাল, হরিজন্টাল ভার্টিক্যাল সব রকম একরকম ব্রিজিং থাকে। এতে লাভ যেটা হয় সেটা হচ্ছে তুমি এর একটা শেপ পাও, পার্টিকুলার শেপ পাও, ভলিউম পাও, এটসেট্রা এটসেট্রা পাও। ঠিক আছে, শেপও থাকে আবার ভলিউমও থাকে। তাহলে এতে এতে যে অ্যাট্রাকশন,
ঠিক আছে, দুটোই যেহেতু প্রেজেন্ট আমি বলতে পারি এর মধ্যে অ্যাট্রাকশন হাই, এদের মলিকুলের মধ্যে হাই অ্যাট্রাকশন আছে। লিকুইডে যেটা হয় এই পার্টিকেলগুলোর মধ্যে স্রেফ হরাইজন্টাল লিঙ্কিং পাওয়া যায়। দ্যাট ইজ ওয়াই লিকুইড ইজ লেয়ার 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 লেয়ার। ঠিক আছে, আমরা পরে ফিজিক্সে ভিসকোসিটি পড়বো, কেমিস্ট্রিতেও পড়বো, ঠিক আছে, সারফেস টেনশন ভিসকোসিটি, তখন আমরা দেখবো যে লিকুইড এরকম লেয়ারে থাকে। ঠিক আছে, তার ফলে এটা হয় এর একটা ভলিউম তো থাকে কিন্তু কোনো শেপ থাকে না। শেপ থাকে না কেন? তুমি আশেপাশের বাউন্ডারিটাকে যেমন খুশি তুমি অর্গানাইজ করতে পারো। ওর একটা মুভমেন্ট থাকার চেষ্টা করে এদিকে আর এদিকে, দুদিকে সরে গিয়ে ও ফ্ল্যাট হতে চেষ্টা করে। ওয়াটার কলাম তো দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, ও তো পড়ে যায় তলায়। তার কারণ হচ্ছে উপরের লেয়ারগুলো তলায় নামতে চেষ্টা করে, পোটেনশিয়ালিটি লো করতে চেষ্টা করে। ঠিক আছে, তো এই সময় এটাকে আমাকে বাউন্ডারি দিতে হয়। দিস বাউন্ডারি ইজ দ্য কন্টেনার। এবার কন্টেনার যেমন শেপ হয় তেমন শেপ থাকে। তার মানে এর মধ্যে কি আছে? এর মধ্যে অ্যাট্রাকশন যেটা আছে এটা মডারেট। ঠিক আছে, অ্যাট্রাকশন মডারেট, যে কারণে ও ভার্টিক্যাল ক্রস লিঙ্কিং করতে পারছে না। কিন্তু এইটাই যদি গ্যাসের মধ্যে হয়, এর মধ্যে কোনো দিকেই কোনো বন্ড নেই, কোনো অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি না। তারপরে না তো এটার কোনো ভলিউম আছে, না এর কোনো শেপ আছে। একে একটা কন্টেনারে তুমি পুরে রাখলে কন্টেনার যেমন ভলিউমের হবে, যেমন শেপের হবে, এটাও সেরকমই হবে। ঠিক আছে, তুমি যদি এটার উপর চাপ দাও তাহলে ভেতরে যে ইন্টারমলিকুলার স্পেসটা আছে সেটা কমে যাবে, তারপরে ইজিলি ভলিউম ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর তুমি যদি কন্টেনারের বাউন্ডারিটাই বিগড়ে দাও, ঠিক আছে, কন্টেনারটাকে ধরো স্ফেরিক্যাল ছিল, ওটাকে তুমি ওভাল শেপেট করে দিলে, তাহলে তোমার শেপটাও গেল বিগড়ে। ঠিক আছে, তাহলে এটার অল ডাইরেকশনে মুভমেন্ট ছিল, বাউন্ডারি দেওয়ার দরকার কি পড়লো? অল ডাইরেকশনে মুভমেন্ট ছিল। তাহলে এর মধ্যে আমি বলতে পারি অ্যাট্রাকশন লিস্ট, অ্যাট্রাকশন লো। তাহলে এই যে অ্যাট্রাকশনটা ভ্যান ডার ওয়ালসের কথা মতো, এই অ্যাট্রাকশনটা হচ্ছে ওদের মলিকুলার মাসের জন্য, মানে যত ভারী হবে তত বেশি অ্যাট্রাক্ট করবে, যত হালকা হবে তত কম অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, তাহলে এর কি কোনো রেঞ্জ আছে? ভ্যান ডার ওয়ালস বললেন যে হ্যাঁ, একটা মোটামুটি রেঞ্জ আছে, যদি 150 বা তার থেকে বেশি হয় তাহলে সেটা সলিড। যদি 150, যদি 60 থেকে ছোট হয় তাহলে সেটা গ্যাস, আর যদি ইন বিটুইন থাকে দেন ইট উইল বি লিকুইড। উনি ব্যাপারটাকে খুব শুধু প্রুভও করলেন হাইড্রোকার্বন দিয়ে। ঠিক আছে, সিএইচ, যেমন ধরো CH4 হচ্ছে মিথেন, এর অ্যাটমিক মলিকুলার মাস কত? 48, 12 প্লাস 4, 12 প্লাস 4 মানে 16। দেখো মিথেন একটা গ্যাস হচ্ছে। C2H6 ইথেন, যেগুলো আমাদের ওই অটোগুলোতে চলে, অটোগুলোতে লাগে, মিথেন আর ইথেন। ঠিক আছে, দেখো 24 প্লাস 6 30, এটাও একটা গ্যাস। এবার রান্নাঘরে যেটা থাকে C3H8 অথবা C4H10, প্রোপেন আর বিউটেন। ঠিক আছে, এগুলোকে হচ্ছে আমাদের রান্নাঘরের যে গ্যাস, কুকিং গ্যাস, তার মধ্যে থাকছে এটা 36 প্লাস 8 44, দ্যাট ইজ অলসো গ্যাস। আর এটা হচ্ছে 48 প্লাস 10 58, এটা হচ্ছে একটা গ্যাস। কিন্তু তুমি যদি পেন্টেনে যেতে চাও, দ্যাট ইজ ইয়োর পেট্রোল। তুমি এটাকেই C5H12 করো, দেখো এটা হচ্ছে 60 প্লাস 12, দ্যাট বিকাম 72। দেখো এটা একটা লিকুইড হয়ে যায়। C6H14, এটা হয়ে যাচ্ছে কত? 72 প্লাস 14, 86, লিকুইড। ঠিক আছে, এইগুলোই হচ্ছে আমার পেট্রোলের মেন কম্পোজিশন।
ঠিক আছে? ডিজেলে আরো ভারী, কেরোসিনে আরো ভারী হাইড্রোকার্বন গুলো এক্সিস্ট করে। কেরোসিনে তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন এক্সিস্ট করে, ঠিক আছে? তাহলে এই যে ফেজ চেঞ্জটা হচ্ছে, এই ফেজ চেঞ্জটা কিসের জন্য হলো? ওদের মলিকুলার ওয়েটের জন্য হলো। তাহলে from where this concept comes? This concept comes from ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, ঠিক আছে? কিন্তু ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সের আগে আরেকটা জিনিস কনসিডার করতে, যেটা তোমরা আগের দিন যারা ক্লাসে ছিলে না, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। Hydrogen bond sometimes dictate van der Waals attraction force. Like what? Like ধরো জল, জলের মলিকুলার ওয়েট কত? 2 plus 16, 18. তাহলে what should be the case? It should be gas. Confirms by what? H2S. 2 plus 32, 64, 34. It is a gas indeed. Hydrogen sulfide, it is a gas indeed. কিন্তু এই জিনিসটাকে আমরা গ্যাস দেখি না, কি পাই? লিকুইড। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই হাইড্রোজেন বন্ডটা। জলের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, H2S এর মধ্যে হাইড্রোজেন বন্ড নেই। তাতে এটা হচ্ছে 5খানা ওয়াটার মলিকিউল এরকম একটা শেপ করে ফেলছে, যেখানে প্রত্যেকটা অক্সিজেন, প্রত্যেকটা নেইবারিং অক্সিজেনের সঙ্গে কানেক্টেড থ্রু দ্যাট হাইড্রোজেন, ঠিক আছে? এখানে 10খানা হাইড্রোজেন 10টা আর্মের ওপর থাকে। তুমি খেয়াল করে দেখো, এখানে 10টাই আর্ম আছে, কাউন্ট করো, দেখবে 10টাই পাচ্ছ। ঠিক আছে? প্রত্যেকটা অক্সিজেন দুটো করে হাইড্রোজেনের সঙ্গে কানেক্টেড। তাহলে এটা কি হলো? এটা ওয়াটারের ম্যাক্রোমলিকুল বলে এটাকে, H2O হোল 5 হয়ে গেল। তাহলে দেখো এর এফেক্টিভ মলিকুলার ওয়েট কত হয়ে যাচ্ছে? এর এফেক্টিভ মলিকুলার হয়ে যাচ্ছে 5 into 18 equals to 90। দেখো 90টা ওয়েল উইদিন দিস রেঞ্জ, 150 আর 60 মাঝখানে। দেখো লিকুইড 90 is greater than 60 but less than 150, so hence it is liquid। তাহলে এই যে নেচার গুলো আছে, these natures actually guide their states of matter। তাহলে হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডার ওয়ালস বন্ড দুটোই দেখো মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশনের কথা বলছে, ঠিক আছে? এটা যেমন দুটো ওয়াটার মলিকুলের মধ্যে অ্যাট্রাকশনের কথা বললো, উপরেরটা ডিফারেন্ট সিমিলার টাইপের মলিকিউলের কথা মধ্যে অ্যাট্রাকশনের কথা বলছো, দ্যাট ইজ ডিউ টু মাস, ঠিক আছে? এবার খেয়াল করে দেখো মাসের অ্যাট্রাকশন কোথায় আমরা পড়েছিলাম? অ্যাট্রাকশন ডিউ টু মাস, তার মানে এটা ভ্যান ডার ওয়ালসটা অ্যাট্রাকশন ডিউ টু মাস। এটা আমরা বলছিলাম নিউটনের লতে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে? এবছর আরো ভালো করে ডিটেলসে পড়বে। তো ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশনটা নিউটনের কনসেপ্টটাকে রেজোনেট করে, এক্স্যাক্টলি ওই ফর্মুলা ইউজ করে না, ঠিক আছে? আর হাইড্রোজেন বন্ডে কি হয়? হাইড্রোজেন বন্ডে অক্সিজেনের উপর সামান্য করে মাইনাস চার্জ তৈরি হয় ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি, অ্যান্ড হাইড্রোজেনের উপর সামান্য করে প্লাস চার্জ তৈরি হয়। তো ওদের মধ্যে একটা প্লাস মাইনাস অ্যাট্রাকশন হয়। এই প্লাস মাইনাস অ্যাট্রাকশনটাকে কুলম্বিয়ান অ্যাট্রাকশন বলে, ঠিক আছে? অ্যাট্রাকশন ডিউ টু চার্জ, ঠিক আছে? কুলম্বস ল, কুলম্বস ল অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? তো ইট ইজ জাস্ট লাইক আওয়ার ফিজিক্যাল ওয়ার্ল্ড।
এবার আসছে ফ্যাজান্স রুল। ফ্যাজান্স রুলের আগে একটা ছোট্ট করে একটু রিওয়াইন্ড করি। দুটো অ্যাটমের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে, ঠিক আছে, যেই দুটো অ্যাটম আর কি এর মধ্যে কোভ্যালেন্ট বন্ডে আটকে আছে, দুটো অ্যাটম কোভ্যালেন্ট বন্ডে আটকে আছে, দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, তাহলে কি হবে, একটার উপর তাহলে একটার দিকে ইলেকট্রনটা একটু কাছে ঘেসে থাকবে, আরেকটার থেকে দূরে ঘেসে থাকবে, তাহলে এর ওপর তৈরি হচ্ছে একটা পজিটিভ চার্জ, কারণ এর থেকে ইলেকট্রন দূরে চলে গেছে, আর এর ওপর তৈরি হচ্ছে একটা নেগেটিভ চার্জ, কারণ এর দিকে ইলেকট্রনটা ঘেঁষে এসছে। ঠিক আছে, তো AB ওয়াজ কোভ্যালেন্ট, AB ওয়াজ কোভ্যালেন্ট, বাট স্টিল ডেভেলপ চার্জ। ঠিক আছে, এদের মধ্যে একটা চার্জ ডেভেলপ করেছে, এদের মধ্যে বন্ডটা কোভ্যালেন্ট, কিন্তু এদের মধ্যে একটা চার্জ ডেভেলপ করেছে, তাই এটাকে বলা হচ্ছে কি পোলার, পোলার কম্পাউন্ড। ফ্যাজান্স রুল উল্টোটা বলে, ফ্যাজান্স রুল বলছে যে দুটো আয়নিক কম্পাউন্ডের মধ্যে দুটো ইয়ে রয়েছে। ঠিক আছে, তার মানে এই পোলার কম্পাউন্ড মানে কি বলছে, পোলার কম্পাউন্ড বলছে আয়নিক ক্যারেক্টার, এটার মিনিংটা হচ্ছে আয়নিক ক্যারেক্টার ইন কোভ্যালেন্ট compound. This comes from polarity. আর ফ্যাজান্স রুল থেকে কি আসছে না, ফ্যাজান বলছে যে ধরো দুটো আয়ন আছে A প্লাস আর B মাইনাস, তাহলে আমরা এর আগে ছোটবেলাতে পড়েছি বা আয়নিক কম্পাউন্ডে পড়ার সময় পড়েছি যে A B কে ইলেকট্রন দিল, দিয়ে দুটোর মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে। তো অ্যাট্রাকশন মানে এটা কি, কোনো একটা জিনিস মানে বি অ্যাটমটাকে তো ধরে টানতে পারছে না, পজিটিভ কাকে টানে, নেগেটিভকে টানে, নেগেটিভটা কোথায় থাকে, নেগেটিভটা অরবিটে থাকে, তার মানে এর বিকে অ্যাট্রাক্ট করার মানেটা কি, এর বিকে অ্যাট্রাক্ট করার মানেটা হচ্ছে এর বির ইলেকট্রনের যে লেয়ারটা আছে, ইলেকট্রনের যে চাদরটা আছে সেটাকে অ্যাট্রাক্ট করা। ঠিক আছে, ধরো কেউ তোমাকে টানছে, কিভাবে টানতে পারে, হাত ধরে টানতে পারে, জামা ধরে টানতে পারে, কিছু একটা ধরে তো টানবে। তাহলে এই পজিটিভ চার্জটা বি কে টানছে বলে দাবি করলাম, করা মানে হচ্ছে ওর বাইরেরটা দিয়ে ইলেকট্রন ঘুরছে, এখান দিয়ে তো ইলেকট্রন ঘুরছে প্রচুর, ও এই ইলেকট্রন গুলোকে টানছে। ঠিক আছে, হয়তো ওই ইলেকট্রন গুলোর মধ্যে একটা ওরই দেওয়া, ও নিজেই আগে এ ছিল আর বিটা বি ছিল, বি নন মেটাল এ মেটাল, ও একটা ইলেকট্রন একে দিয়ে নিজে এ প্লাস হয়েছে আর দিয়ে বি একে বি মাইনাস করেছে। হতে পারে দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন ওর, কিন্তু ওই ইলেকট্রনের চাদরটাকেই তো নিজের দিকে টানছে। ঠিক আছে, এ অ্যাট্রাক্টস ইলেকট্রন লেয়ার টুয়ার্ডস ইটসেলফ। তাহলে বি এর মধ্যে একটা ডিসটরশন তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা যেমন আছে আছে, বি এর মধ্যে একটা ডিসটরশন তৈরি হচ্ছে। আমি এটাকে যদি রিপিট আঁকি, তাহলে দিস ইজ নাও এ which is positive and this was B which is negative, that becomes in what, that becomes like this. তার মধ্যে তার মানে ওর যে ইলেকট্রন গুলো আছে, ওটা একটা ইলেকট্রন ক্লাউড, আমরা হাইজেনবার্গ প্রিন্সিপালে ইলেকট্রন ক্লাউডের কথা পড়েছিলাম, ওর যে ইলেকট্রন ক্লাউডটা আছে, ওই ইলেকট্রন ক্লাউডটা কিছুটা হলেও এর দিকে শিফট করে গেছে। ঠিক আছে, তাহলে এ একটু আগে ইলেকট্রন দিয়েছিল, আবার সেটাকে নিজের দিকে টেনে নিচ্ছে, তাই না, মানে অ্যাজ ইফ ওরা যেন শেয়ার করছে। ঠিক আছে,
তার মানে ও ইলেকট্রনটাকে পুরোপুরি দিতে পারেনি, ও পুরোপুরি দিতে পারছে না, ও পুরোপুরি দিতে পারে না। মেটাল ইলেকট্রন দিয়ে পজিটিভ হলো, পজিটিভ হয়ে নেগেটিভ কে টানলো, এই কথাটার মানে হচ্ছে যে ইলেকট্রনটা একটু আগে দিয়েছিল সেই ইলেকট্রনটা যে চাদরটাই গিয়ে বসেছিল ইলেকট্রনের, যে ক্লাউডটাই গিয়ে বসেছিল ইলেকট্রনের, সেই ক্লাউডটাকে আবার নিজের দিকে টানা। এই ব্যাপারটাকে, এই ক্লাউডটাকে নিজের দিকে টানাকে বলা হয় পোলারাইজেশন। পোলারাইজেশন। তাহলে এখানেও সেই একই ওয়ার্ড ইউজ করা যায়, পোলার। পোল মানে দুটো অপোজিট ক্যারেক্টারের জিনিস যদি একটা বডিতে থাকে তাহলে সেই দুটো অপোজিট ক্যারেক্টারকে ওই বডিটা দুটো পোল বলা হয়। যেমন ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল, ব্যাটারির পজিটিভ পোল নেগেটিভ পোল, একটাই বডিতে আছে কিন্তু দুটোর ক্যারেক্টার বিলকুল অপোজিট। ঠিক আছে, তাহলে এখানেও একটা পজিটিভ নেগেটিভ তৈরি হচ্ছিল উপরটাতে, এখানটাতে, এখানেও একটা, ঠিক আছে, পোলারাইজেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে পোলারাইজেশন ক্রিয়েটস, polarization tends to draw, sorry, polarization is the, let's say, tendency ঠিক আছে, tendency to draw the electron cloud towards itself, the electron cloud towards of anion, cloud of anion towards cation। এই যে ফেনোমেনাটা হচ্ছে, এই ফেনোমেনাটার নাম হচ্ছে পোলারাইজেশন। ঠিক আছে, ইট ক্রিয়েটস a sharing structure of electron in isolated molecule, in isolated molecule। তার মানে এটা কি হচ্ছে, মানে ধরো NaCl এর মধ্যে Na+Cl- ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনেছিল, ঠিক আছে, কিন্তু সব দিক দিয়ে সেম জিনিস ঘেরা থাকার জন্য, একটা NaCl এর তো একটা Na চারিদিকে সব দিক থেকে Cl আছে না, ঠিক আছে, ধরো এখানে একটা Na আছে আর একটা Cl- আছে, Cl একটা ক্লাউড আছে আর Na এর একটা পজিটিভ চার্জ আছে, তাহলে Na এই জিনিসটাকে নিজের দিকে টানবে, কিন্তু এই একা তো Na নেই, আরো এখানে আরো অনেক Na আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ওর সামনে একটা আছে, পেছনে একটা আছে, তো সবাই মিলেই সবার নিজের দিকে ওই ইলেকট্রনটাকে কি করবে, টানার চেষ্টা করবে। এও এদিকে টানবে, এও এদিকে টানবে, এও এদিকে টানবে, তো পার্টিকুলার একদিকে ঘেঁষছে বা শেয়ার হচ্ছে বা এই ধরনের শেপ তৈরি করছে, এটা আমরা দেখতে পাচ্ছি না এই কেসে। আমি খালি কি দেখছি, Cl- এর আয়নের সাইজটা একটু কেন বড় হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু যদি তুমি সবকটাকে মুছে দাও, জাস্ট একটা সোডিয়াম আর একটা ক্লোরিনকে রাখো, তখন তুমি কি দেখবে, ইলেকট্রনটা যেন ওই সোডিয়ামের দিকটাতেই শিফট করে গেছে। ঠিক আছে, তার মানে কি ওর মধ্যে একটা শেয়ারিং টেন্ডেন্সি তৈরি হয়েছে। ঠিক আছে, তার মানে ইলেকট্রনটা যেন এরকম ভাবে ইয়ে হয়েছে। ঠিক আছে, তো এরকম ভাবে ইলেকট্রনটাকে, এটা হচ্ছে শেয়ারিং। ঠিক আছে,
তাহলে পোলারিটি ছিল আয়নিক ক্যারেক্টার ইন কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাহলে এটা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড। এবার তুমি এটাকে NaCl এর জায়গায় তুমি র্যান্ডম অ্যালজেব্রিক A আর B বসিয়ে নাও, যে কোনো ক্যাটায়ন আর যে কোনো অ্যানায়ন, তার সবার জন্যই ব্যাপারটা ট্রু হয়ে যাবে। তাহলে আমি ওটাকে জেনারেলি লিখতে পারবো, এখানে A আছে, এখানে B আছে, ঠিক আছে। AB is an AB is a covalent is an ionic compound developed electron shift। এইটা আমার রিজন আর এইটা আমার এফেক্ট, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড তৈরি হচ্ছে। এবার এ যে নিজের দিকে টানছে ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারটাকে বলা হয় পোলারাইজিং পাওয়ার, ঠিক আছে, পোলারাইজিং পাওয়ার, the ability to draw electron cloud of anion, ঠিক আছে। তাহলে অ্যানায়নের ইলেকট্রনটাকে নিজের দিকে টানাটাকে পোলারাইজিং পাওয়ার বলে। তাই ইট ইজ এ ফাংশন অফ ক্যাটায়ন, তাহলে ইট ইজ এ ফাংশন অফ ক্যাটায়ন, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার হয়, ঠিক আছে। আর বিটাকে কি বলছে, যে ইলেকট্রনটা দিতে পারছে, দ্যাট ইজ কল্ড পোলারাইজেবিলিটি, পোলারাইজেবিলিটি, ঠিক আছে। দ্য এবিলিটি the ability to distort and maintain polarization। এই যে ও যে ইলেকট্রন ক্লাউডটাকে এগিয়ে দিতে পারলো, ইলেকট্রন ক্লাউডটাকে অ্যালাউ করলো, এই পোলারাইজেবিলিটিটা ডিপেন্ড করে হচ্ছে, মানে পোলারাইজেবিলিটি এই পাওয়ারটাকে বলছে পোলারাইজেবিলিটি, ঠিক আছে। তাহলে এই পোলারাইজেশন পাওয়ার আর পোলারাইজেবিলিটির উপর বেস করে আমি তিনটে ল পাই, ঠিক আছে। এই তিনটে লকেই ফ্যাজান্স রুল বলা হয়। নাম্বার 1, smaller the cation, and larger the charge, the polarizability is greater, sorry, polarization power is greater। যার ক্যাটায়নের সাইজ যত ছোট হবে এবং চার্জ যত বেশি হবে, সে তত ভালো পোলারাইজেশন পাওয়ার দেখাবে, মানে সে তত ভালো ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিতে পারবে, ঠিক আছে। তাই হাই পোলারাইজেশন এর মানেটা কি, হাই পোলারাইজেশন পাওয়ার, লেস আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে। এই কারণেই Li greater than Li plus is greater than Na plus is greater than K plus, ঠিক আছে। it is the smallest and it is the
লার্জেস্ট। ঠিক সেরকম ভাবে Na প্লাস ইজ গ্রেটার দেন Mg2 প্লাস ইজ গ্রেটার দেন Al3 প্লাস। তাহলে এটা হচ্ছে লিস্ট চার্জ, এটা হচ্ছে মোস্ট চার্জ। ঠিক আছে, তাহলে এর থেকে একটা সেন্স পেতে পারো লিথিয়াম কার্বনেট ওয়াটার সলিউবল নয়, কিন্তু পটাশিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট ওয়াটার সলিউবল। সোডিয়াম ক্লোরাইড প্রচন্ড ভালো জলে গলে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলে গুলতে পারে না, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড লেস পোলার, লেস আয়নিক। ঠিক আছে, তাহলে NaCl যত ভালো Na+Cl- করবে, AlCl3 তত ভালো Al3+ আর 3Cl- করতে পারবে না, কারণ এই পজিটিভ আয়নটা কি করবে, ক্লোরিন গুলোকে নিজের দিকে টেনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এটা হয়, কিন্তু এটা ডিফিকাল্ট। ঠিক তেমনি আমি ওখানে বললাম LiCO3 Li2CO3 Li2Li+ প্লাস CO3 2- এটা হতে চায় না, কিন্তু K2CO3 দিব্যি জলে গেলে 2K+ আর CO3 2- হয়ে যায়। That is the Fazan's rule number 1. Fazan's rule number 2. একটু দাঁড়ান না, এটা লিখে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুল নাম্বার 2 হচ্ছে পোলারাইজেবিলিটি নিয়ে, এটা হচ্ছে পোলারাইজেশন পাওয়ার ফার্স্টেরটা। রুল নাম্বার 2 হচ্ছে পোলারাইজেবিলিটি, নাম্বার 2 হচ্ছে পোলারাইজেবিলিটি। ঠিক আছে, the larger the anion, larger the anion, greater the polarizability. Polarizability এটা কেন হচ্ছে, মেইনলি এই মেকানিজমটার দিকে তাকাও। যদি এর সাইজ ছোট হয় তাহলে নিউক্লিয়াসের থেকে বাউন্ডারি ডিসটেন্স কম, আর বির সাইজ যদি বড় হয় তাহলে নিউক্লিয়াসের থেকে বাউন্ডারি ডিসটেন্স অনেক বেশি। আমরা এখন ভ্যালেন্স বন্ডের উপর সেটা ভালো করে এটা ইয়ে করব, এক্সপ্লেন করব। ঠিক আছে, কিন্তু তাও একটা সেন্স দিচ্ছি, যত ছোট সাইজ হবে তত বাউন্ডারির থেকে নিউক্লিয়াসের ডিসটেন্স কম হবে। তার ফলে কি হচ্ছে, অ্যাট্রাকশন পাওয়ারটা বাউন্ডারি অনেক বেশি দূর পর্যন্ত এক্সটেন্ড হবে আর কি। ঠিক আছে, মানে আমি এমন একটা পাড়ার দাদা যে পাশের পাড়ার লোকও আমার নামে কাঁপে, এরকম ব্যাপার। ঠিক আছে, আমি একটা ছোট্ট পাড়ার বড় দাদা, নিজের পাড়ার লোকজনকে তো করকাচ্ছি, আশেপাশের লোকজনকেও করকাচ্ছি আর কি, নর্থ কোরিয়ার মতো। নর্থ কোরিয়ার লোকেদের তো ভয় পেয়েই আছে, সারা বিশ্বের লোক ভয় পেয়ে আছে কখন অ্যাটম বোম মেরে দেয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে অনেকটা ওই কাজাকস্তানের মতো। ঠিক আছে, পোলারাইজেবিলিটিটা সাইজটা এতটাই বড় যে ওর নিজের নিউক্লিয়াসের নিজের ইলেকট্রনের উপরে নিজের কোনো কন্ট্রোল থাকে না।
অ্যানায়নের সাইজ যদি বড় হয় তাহলে কি হচ্ছে, নিউক্লিয়াসের থেকে অ্যানায়নের যে ইলেকট্রনের বাউন্ডারি, ইলেকট্রন ক্লাউড, সেটা অনেক দূরে। তাহলে কেউ এসে ওটাকে টানা হ্যাচড়া করলে ও কিছু করতে পারে না। মানে কাজাকস্তানে এমন অবস্থা, ওদের ওদের রাজধানীর নাম হচ্ছে অলমাটি, ঠিক আছে, রিসেন্টলি ওদের রাজধানীর নাম চেঞ্জ হয়েছে, ঠিক আছে। অলমাটি থেকে ওদের যে বাউন্ডারি আছে রাশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে যে বাউন্ডারি আছে, ওই বাউন্ডারিতে যদি ঢুকে রাশিয়ান সেনারা কিছু করেও ফেলে বা চৈনিক সেনারা কিছু করেও ফেলে, ওদের সেখানে অ্যাকশন নিতে নিতেই 1 সপ্তাহ লেগে যাবে, ঠিক আছে। মানে এতটা বড় সাইজ যে ওর পক্ষে মেনটেন করা পসিবল নয়, ঠিক আছে। তো এখানেও তাই, যদি আয়নায়নের সাইজ বড় হয় তাহলে সে খুব বেশি রেজিস্ট করতে পারে না অ্যাট্রাকশনটাকে, সে সহজে অন্যকে ইলেকট্রনটা ফিরিয়ে দিতে চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে ইলেকট্রন দিয়েছিস, ঠিক আছে নিয়ে নে, কি আর বলবো, আমি তো ইলেকট্রনটাকে কন্ট্রোল করতে পারছি না, ঠিক আছে। দ্য লার্জার দ্য অ্যানায়ন গ্রেটার দ্য পোলারাইজেবিলিটি। তার মানে কি হচ্ছে, এফ is lesser than Cl is lesser than Br is lesser than I, ঠিক আছে। সেই কারণে Li is more covalent আর Lif is more ionic, ঠিক আছে। অ্যানায়নের চার্জটার উপর ডিপেন্ড করে বটে, কিন্তু অ্যানায়নের চার্জ আর সাইজ কম্প্যারেবল, দুটোই সিমিলার হয়। চার্জ যত বাড়ে সাইজও তত বাড়ে, সুতরাং আমি একটা দিয়ে দুটোকে এক্সপ্লেন করতে পারি। নাম্বার 3, এই চার্জ আর সাইজের রিলেশনশিপটা আমরা পিরিয়ডিক টেবিল পড়ার সময় দেখেছেন, যে অ্যানায়ন হলে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে অরিজিনাল সাইজের থেকে অ্যানায়নের সাইজ বেড়ে যায়, ক্যাটায়ন হলে একটা অরবিটের থেকে ইলেকট্রন ভ্যানিশ হয়ে যায়, তার ফলে সাইজটা ছোট হতে থাকে। আর থার্ড পয়েন্টটা হচ্ছে, যদি ধরো কোথাও ডি অরবিটালে 0 আছে, আর যদি ধরো কোথাও ডি অরবিটালে 10 আছে, ঠিক আছে, ক্যাটায়ন, এই দুটোই হচ্ছে ক্যাটায়ন, ঠিক আছে, এবং সাইজটা সেম, সাইজ সেম, চার্জও সেম, তাহলে এদের মধ্যে D10 যার আছে তার পোলারাইজেশন পাওয়ার D0 থেকে বেশি হবে, ঠিক আছে। D10 ইজ গ্রেটার দেন D0, কোনটায়? পোলারাইজেশন পাওয়ারে। মানে কি? মানে ধরো K প্লাস আছে, K প্লাসের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 4s2, এই সরি 3s2 3p6 4s1 3d0, তাই ডিতে 0 ইলেকট্রন, এসে একটা। আর সিলভারের সেখানে, সিলভার প্লাসে, ঠিক আছে, মানে সিলভার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4s2 4p6 5s1 4d10। তাহলে এখানে ডিতে 10 খানা আছে। এই দুজনের যে ক্যাটায়ন দুটো কে প্লাস আর এজি প্লাসের, দেখো চার্জ সেম, সাইজও সেম, সাইজ অ্যান্ড চার্জ ইকুয়াল। কিন্তু এই অবস্থায় পটাশিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়ে যাচ্ছে? এই অবস্থায় পটাশিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3s2 3p6 3d0, আর সিলভারে কত হয়ে যাচ্ছে? 4s2 4p6 4d10, ঠিক আছে। তো এই যে ডিতে 10টা ইলেকট্রন বেশি আছে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এর প্রোটন নাম্বারও অনেক বেশি, ঠিক আছে। তাহলে প্রোটন নাম্বার অফ সিলভার, তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করতে পারি, প্রোটন নাম্বার অফ সিলভার ইজ গ্রেটার দেন প্রোটন নাম্বার অফ পটাশিয়াম। তাহলে প্রোটনটার পোলারাইজেশন পাওয়ার কি হবে? অনেকটাই বেশি হবে, ঠিক আছে।
ভ্যালেন্স বন্ড থিওরিটা আসলে ব্যাপারটা আমি আরো ক্লিয়ার করে বোঝাতে পারবো। ঠিক আছে, এর ডাইরেক্ট এক্সাম্পল হচ্ছে তোমরা সিবিএসসি তে যারা আইসিএসসি যারা পড়েছো, মনে করে দেখো তো সেই HCl এর চ্যাপ্টার একটা জায়গা ছিল AgCl এর প্রেসিপিটেশন। ঠিক আছে, তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে AgCl is more less ionic and KCl is more ionic। ঠিক আছে, তার মানে পোলারাইজেশন পাওয়ার কার বেশি হয়? পোলারাইজেশন পাওয়ার সিলভারের পটাশিয়ামের থেকে বেশি হয়ে আছে। কে প্লাসের থেকে সিলভার প্লাসের পোলারাইজেশন পাওয়ার বেশি আছে। ঠিক আছে, এই পোর্শনটা একটু আলাদা করে নাও। বলে বলো। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে এখান থেকে এই ফ্যাজালস রুলের হাত ধরে আমরা ডাইরেক্ট চলে যেতে পারি কি ভ্যালেন্স বন্ড থিওরিতে। Valence bond theory is the explanation. What is the question for valence bond theory? Why molecule forms? To complete octet টা হচ্ছে why electron is exchanged or electron is shared. কিন্তু ওরা আয়ন হিসেবে তো এক্সিস্ট করতে পারতো, মলিকিউল ফর্ম করে কেন? ঠিক আছে, তার অ্যান্সারটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। অ্যান্সারটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। ঠিক আছে, ধরো আমি প্রথমে এটা আয়নিক কম্পাউন্ডের জন্য দেখাচ্ছি। ঠিক আছে, ফর আয়নিক কম্পাউন্ড, ধরো এই একটা মেটাল আয়ন আছে, তার এই লেয়ারে ইলেকট্রন আছে। ঠিক আছে, ফার্স্ট লেয়ারে ধরো একটা ইলেকট্রন আছে, আর এই লেয়ারে ধরো অনেকগুলো, সরি ইলেকট্রন তো ইয়ে করলাম পজিটিভ করলাম, আর ধরো এই লেয়ারে 8টা মতো ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আর এর পেটের ভেতর কি বসে আছে? পেটের ভেতর বসে আছে প্রোটন। তাহলে প্রোটনের একটা অ্যাট্রাকশন রেঞ্জ আছে, এটা হচ্ছে অ্যাট্রাকশন রেঞ্জ। ঠিক আছে, ঠিক তেমনি এখানে এরকম একটা অ্যানায়ন আছে, মানে এখানে একটা নন মেটাল আছে। ঠিক আছে, সেম গ্রুপে আমি সেম পিরিয়ডে আমি যদি লেফট থেকে রাইটে যাই, তাহলে দেখবে অ্যাটমের সাইজ ছোট হয়। ঠিক আছে, এই বরাবর অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করে।
তাহলে ওইখানেই আমি বলতে পারি যে একটা যদি অ্যানায়ন থাকে তার সাইজটা অনেক ছোট হবে। এর পেটের ভেতরেও পজিটিভ চার্জ আছে, এর বাইরে যে ইলেকট্রন ঘুরছে, এখানে ধরো দুটো ইলেকট্রন আছে বা 8টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8, আর এখানে ধরো 7টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7, কিন্তু এইটার প্রোটন নাম্বার, ঠিক আছে, বেশি, এটার প্রোটন নাম্বার কম, ঠিক আছে, প্রোটন নাম্বার। Let's move like here. ঠিক আছে, এদিকে গেলে প্রোটন নাম্বার ইনক্রিজ করে, তাহলে এর যে অ্যাট্রাকশন রেঞ্জ হবে সেটা কি হবে? That will be huge comparative to this one. That will be huge. ঠিক আছে, তাহলে এবার যদি দুটোকে আমি এক্সাইট করি তাহলে কি হতে পারে? এখানকার ইলেকট্রনটা লাফিয়ে এখানে এসে ঢুকতে পারে, এই অরবিটটা এখান থেকে ভ্যানিশ হয়ে যেতে পারে। এই অরবিটটা এখান থেকে ভ্যানিশ হয়ে গেল, ঠিক আছে, এটা এখানে রইলো যেমন ইলেকট্রন, ইলেকট্রন রইলো রেঞ্জ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল পজিটিভলি চার্জ, এই দুটো হচ্ছে অ্যাট্রাকশন রেঞ্জ, এটাও এটাও। তাহলে এটা যদি এম হয়ে থাকে, এটা যদি এ হয়ে থাকে, তাহলে এটা হয়ে গেল এখন এম প্লাস, আর এটা হয়ে গেল এখন এ মাইনাস। এবার দেখো এম প্লাস যদি কোনোভাবে এ মাইনাসের রেঞ্জে ঢুকে পড়ে, এটা হচ্ছে এম প্লাস, আর এটা হচ্ছে আমার এ মাইনাস। এমটা ছোট হয়ে গেছে আগের থেকে সাইজে, আমি এটা একটু আরেকটু ছোট করে দিই, এমটা আগের থেকে একটু ছোট হয়ে গেছে। তো এর অ্যাট্রাকশন রেঞ্জ বেশি নেই, কিন্তু এর অ্যাট্রাকশন রেঞ্জ তো হিউজ। তাহলে কোনোভাবে যদি এমটা এর অ্যাট্রাকশন রেঞ্জে চলে আসে, তখন আমি কি বলতে পারি না, এদের মধ্যে একটা বন্ড হচ্ছে, ঠিক আছে। এ যদি কোনোভাবে এই অ্যাট্রাকশন রেঞ্জের মধ্যে ঢুকে যায়, তাহলে আমার কি হয়ে গেল, এটা এম এ, ঠিক আছে। তাহলে এই যে অপোজিট অ্যাটমকে অ্যাট্রাক্ট করা বা অপোজিট আয়নকে অ্যাট্রাক্ট করা ডিউ টু দেয়ার অ্যাট্রাকশন জোনের ডিফারেন্স, দিস ইজ দ্য ভ্যালেন্স বন্ড থিওরি অফ আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে। আগের পাতাটা দেখো কি হচ্ছে বোঝো। মেটালের অ্যাট্রাকশন রেঞ্জ ছোট, ওটাকে এক্সাইট করলে ইলেকট্রনটা অ্যাট্রাকশন রেঞ্জে বাইরে পালিয়ে যাচ্ছে, যেই বাইরে পালিয়ে যাচ্ছে কোনোভাবে যদি অ্যানায়নের অ্যাট্রাকশন রেঞ্জে ঢুকে পড়ে, তাহলে অ্যানায়নের মধ্যে গিয়ে সেটা বসে পড়ছে, তাহলে মেটালটা পজিটিভ হয়ে গেল, অ্যানায়নটা এই অ্যাটমটা এই সরি নন মেটালটা অ্যানায়ন হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। নাও দিস এক্সট্রা অ্যাট্রাকশন জোন will also attract the newly formed positive charge ion. Okay, so that is why this metal ion goes within the range of the non-metal anion, and these two forms ionic compound. It is the ionic molecule. It is ionic molecule. But in case of non-metal, it is not so much easy.
নন মেটালে এটা হয় কেউ না ইলেকট্রন দিতে চায় না। both had smaller size and huge attraction zone, huge attraction zone. তাহলে nobody wants to give up their electron. যদি আমরা ইলেকট্রনকে এক্সাইটও করি, যদি আমরা ইলেকট্রনকে তুলেও নেওয়ার চেষ্টা করি, ইলেকট্রনকে যদি দূরে পাঠানোর চেষ্টাও করি, ইলেকট্রন উইল জাম্প ফ্রম হিয়ার টু হিয়ার টু হিয়ার, ওই অ্যাট্রাকশন রেঞ্জের মধ্যেইও থাকে। ইলেকট্রন কখনোই অ্যাট্রাকশন রেঞ্জে বাইরে বেরোতে পারছে না। তাহলে এই কন্ডিশনে কেউ কাউকে ইলেকট্রন দেবে না, কেউ কারোর থেকে ইলেকট্রন নেবে না। তাহলে কি করবে? তাহলে হচ্ছে লেটস ব্রিং দ্য অ্যাটমস টুগেদার। লেটস সি হোয়াট হ্যাপেন্স ইফ উই ব্রিং দ্য অ্যাটমস টুগেদার। ধরো এটা একটা অ্যানায়ন, এটা একটা অ্যাটম এ, এখানে তার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে কতগুলো পজিটিভ চার্জ আছে আর বাইরে কতগুলো নেগেটিভ চার্জ ঘুরে বেড়াচ্ছে। আর এইটা হচ্ছে অ্যাটম বি, এটা তার নিউক্লিয়াস, এখানেও কতগুলো পজিটিভ চার্জ আছে আর বাইরে কতগুলো ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। Now they have a mutually overlapping attraction region. Mutually overlapping মানে এর অ্যাট্রাকশন রিজিয়নে এর অ্যাট্রাকশন রিজিয়নে এ ঢুকে পড়েছে। এর অ্যাট্রাকশন রিজিয়নে এ ঢুকে পড়েছে বেচারা। সিমিলারলি এর অ্যাট্রাকশন রিজিয়নে অন্যজনটা ঢুকে পড়েছে। তাহলে কি হচ্ছে, একটা মিউচুয়াল ওভারল্যাপ হচ্ছে। তাহলে একে অপরকে টানতে শুরু করেছে। কিরকম টান? এর নিউক্লিয়াসটা এর ইলেকট্রনটাকে টানছে, এর নিউক্লিয়াসটা এর ইলেকট্রনটাকে টানছে। নিজেরা তো নিজেদেরকে টানছিলই, এ তো একে টানছিল, একে টানছিল, ঠিক আছে। উল্টো দিক থেকে অন্যজনেরও একই রকম ভাবে নিজেদের সঙ্গে তো টান ছিলই একটা, এর ইলেকট্রনগুলোকেও টানতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে টানের সাথে, আর টানটাই একমাত্র জিনিস নয়, হ্যাঁ টানের সাথে সাথে কিন্তু আবার একটা রিপালশনও হচ্ছে। ঠিক আছে, the electrons are repelling each other, and the nucleus is also repelling each other. So this is repulsion, and this is attraction. And this attraction is going on here. So condition of forming molecule যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি attraction is greater than repulsion হয়, attraction is greater than repulsion হয়, তাহলে মলিকিউল হবে। আর যদি attraction is less than repulsion হয় তাহলে মলিকিউল হবে না, then no molecule. ঠিক আছে, ইকুয়াল হলে ব্যাপারটা স্টেবিলাইজ করবে কিন্তু আমরা সেটাকে আইসোলেট করতে পারবো না।
ঠিক আছে, তোমরা তো বলতেই পারো যে ইকুয়াল হলে কি হতো, এত গ্রেটার আর লেস বুঝতাম। ঠিক আছে, তুমি ইকুয়াল হলে তুমি ব্যাপারটাকে এই লেসের রেঞ্জেই ধরতে পারো। ঠিক আছে, লেস দ্যান আর ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের মধ্যে অ্যাট্রাকশনটা রিপালশনের বেশি, তাই হাইড্রোজেন মলিকিউল তৈরি করতে পারে H2, কিন্তু হিলিয়ামের মধ্যে অ্যাট্রাকশন থেকে রিপালশনটা বেশি স্ট্রং, তার জন্য হিলিয়াম He2 মলিকিউল তৈরি করতে পারে না। ঠিক আছে, এটাই হচ্ছে রিজন। ইন He2 attraction is less than repulsion, তাই জন্য He2 does not exist। কিন্তু in H2 attraction is greater than repulsion, অবশ্যই ম্যাগনিটিউডে, নাম্বার অফ অ্যারোজে নয়, তাই জন্য H2 exists। ওকে, তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে লেসার দ্য ডিস্টেন্স, এবার এই অ্যাট্রাকশনটা কি হচ্ছে, লেসার দ্য ডিস্টেন্স মোর দ্য অ্যাট্রাকশন। কারণ FA is inversely proportional to 1/d²। ডিস্টেন্স যত কমবে তত বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। বাট, এখানে একটা বাট আছে, লেসার দ্য ডিস্টেন্স more repulsion also take place, more the repulsion। কেন? কারণ লাইক চার্জ গুলো তো কাছাকাছি আসছে, পিঙ্ক গুলো তো আস্তে আস্তে ছোট হচ্ছে, ইলেকট্রনের কাছে আসছে, একটা ইলেকট্রন ক্লাউডকে রিপেল করছে, তাই না? যদি খুব কাছাকাছি এসে যায় তাহলে ব্যাপারটা কিরকম হয়ে যাবে? ব্যাপারটা এরকম হয়ে যাবে না, এই ইলেকট্রন ক্লাউডটা ধরো যেটা আছে, এই ইলেকট্রন ক্লাউডটাকে রিপেল করবে। ঠিক আছে, ইট উইল বি লাইক দিস, রিপালশনটা ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, তার মানে FR ইজ অলসো ইনভার্সলি প্রপোর্শনাল টু d²। তাহলে কি করে বুঝবো যে ওর মধ্যে সত্যি সত্যি অ্যাট্রাকশন বা রিপালশন আছে কিনা? তার জন্য আমাকে আঁকতে হবে পোটেনশিয়াল এনার্জি একটা কার্ভ। এই ওয়াই অ্যাক্সিস দিয়ে আছে পোটেনশিয়াল এনার্জি, এখানে আছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। তোমরা জানো যে হাইট বাড়লে পোটেনশিয়াল এনার্জি বাড়ে, ঠিক আছে, আর হাইট কমলে পোটেনশিয়াল এনার্জি কমে। এখানে হাইটের সঙ্গে রিলেশন নেই, কিন্তু পোটেনশিয়াল এনার্জি বাড়া মানেটা হচ্ছে যে তার স্টেবিলিটি কমে যাওয়া। একটা কাঁচের গ্লাস আলমারির মাথায় রাখা আছে আর মাটিতে শোয়ানো আছে, কোন অবস্থাটা ভেঙে যাওয়ার চান্সটা বেশি? যদি ওটা আলমারির ওপর থেকে পড়ে, ওপর থেকে পড়বে, মাটিতে ঠেকবে, ঠাকাং, ফেটে চৌচির হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হাইট বাড়লে পোটেনশিয়াল এনার্জি বাড়ে, পোটেনশিয়াল এনার্জি বাড়লে ও স্টেবিলিটিটা কমে যায়। ঠিক আছে, তাহলে এখানেও আমি সেই স্টেবিলিটিটাই চেক করছি যে ওটা হচ্ছে কি হচ্ছে না, এক্সিস্ট করছে কি করছে না। তাহলে এক্সিস্ট করা মানে লো পোটেনশিয়াল এনার্জি, আর ডাজ নট এক্সিস্ট মানে হাই পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে আমি চেক করার চেষ্টা করবো যে কখন ওটা হাই আছে আর কখন ওই পোটেনশিয়াল এনার্জিটা লো আছে। তাহলে এক্স অ্যাক্সিসে আমি রাখছি ডিস্টেন্সটা। ঠিক আছে, এক্স অ্যাক্সিসে আমি রাখছি ক্যাপিটাল ডিটা। ক্যাপিটাল ডি কি? ক্যাপিটাল ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু নিউক্লিয়াস, ডিস্টেন্স বিটুইন টু নিউক্লিয়াস। তাহলে এই গ্রাফটা যখন আমি টানবো তখন আমি কিরকম গ্রাফ পাবো?
এই রকম টাইপের একটা গ্রাফ পাবো। তার মানে এই পয়েন্টটাতে ও সব থেকে কম পোটেনশিয়াল এনার্জি আছে, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য পয়েন্ট, বা দিস ইজ দ্য ডিস্টেন্স অ্যাকচুয়ালি, দিস ডিস্টেন্স যেখানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি দেখা যায়, ঠিক আছে? তার মানে নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স যদি এইটুকুনি হয়, এই ভ্যালুটার সঙ্গে ইকুয়াল হয়, তবেই সেটা স্টেবল হচ্ছে। তার থেকে বেশি হলে অ্যাট্রাকশন কম, রিপালশনও কম, তার থেকে বেশি, তার থেকে কমে গেলে অ্যাট্রাকশন বেশি, রিপালশনও বেশি। তাহলে এই সেকশনে রিপালশন ইজ গ্রেটার দ্যান অ্যাট্রাকশন, এই সেকশনে রিপালশন ইজ লেস দ্যান অ্যাট্রাকশন, বাট এখানে অ্যাট্রাকশন ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান রিপালশন হয়ে যাচ্ছে। এই লাইনটার উপরে যত যাচ্ছে তত রিপালশন বাড়ছে, অ্যাট্রাকশন কমছে, ঠিক আছে? তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে যে মলিকিউলটা এখানে দূরে দূরে আছে, এখানে একটু কাছে কাছে আসছে, ঠিক আছে? এখানে আরেকটু কাছে কাছে চলে এসছে, অলমোস্ট যেমন টাচ করে গেছে। এখানে মলিকুলটা ওভারল্যাপ করে গেছে, এইখানে মলিকুলটা অলমোস্ট ঘাড়ে উঠে গেছে একটা আরেকটার, ঠিক আছে? এইখানে দুটো মলিকুল একদম একটা একটার মধ্যে মিশে গেছে। তার মানে যত কাছে আসছো তোমার রিপালশনটা ইনক্রিজ করে গিয়ে ব্যাপারটা আনস্টেবল হয়ে যাচ্ছে। মানছি অ্যাট্রাকশন বাড়ছে, কিন্তু রিপালশনটাও বাড়ছে, ঠিক আছে? আর যত দূরে যাচ্ছ অ্যাট্রাকশন কমে যাচ্ছে, কারণ দূরে গেলে কি হচ্ছে, এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে না, এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে ব্যাপারটা। আর কাছে আসলে কি হচ্ছে, কাছে আসলে ব্যাপারটা এরকম ভাবে নিজে একে অপরকে তোমার রিপেল করছে। বোঝা গেল তো গ্রাফটা? রুদ্র? আচ্ছা, বুঝেছি। ওকে, এইখান থেকে আমাদের তৈরি হচ্ছে বন্ড প্যারামিটার। বন্ড প্যারামিটার, ঠিক আছে? এই যে দেখছো যে এই যে ডিস্টেন্সটা লাল রঙের যে ডিটা, যেখানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, তাহলে ডি যেখানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, তার মানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম স্টেবিলিটি আছে, ঠিক আছে? তাহলে এই ডিটাকে কি বলা হচ্ছে? ডি ইজ কল্ড বন্ড লেংথ। ডি ইজ কল্ড বন্ড লেংথ, ঠিক আছে? তাহলে যেই ডিস্টেন্সে দুটো অ্যাটম থাকলে তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে এবং স্টেবিলিটি ম্যাক্সিমাম হবে, মানে মলিকিউলটা এক্সিস্ট করবে বা বন্ডটা এক্সিস্ট করবে, that distance is called bond length. Bond length is nothing but internuclear distance of two atoms inside a molecule, ঠিক আছে? Smaller the bond length, more stability. ওকে, তাহলে এটা হচ্ছে বন্ড প্যারামিটার নাম্বার 1, বন্ড লেংথ। নাম্বার 2, বন্ড অর্ডার। H সিঙ্গেল বন্ড H, ও ডবল বন্ড ও, ছোটবেলা থেকে পড়ে আসছি,
N triple bond N. Number of bonds equals to number of shared electron by 2. তো এটা তিনটে হতে পারে, এক সিঙ্গেল বন্ড, এখানে বন্ড অর্ডার হচ্ছে 1, এখানে বন্ড অর্ডার হচ্ছে, নাম্বার অফ বন্ড মানে হচ্ছে বন্ড অর্ডার, ঠিক আছে? তাই সিঙ্গেল বন্ড, তার মানে এখানে বন্ড অর্ডার হচ্ছে 1, 2 হচ্ছে ডাবল বন্ড, বন্ড অর্ডার 2, আর 3 হচ্ছে ট্রিপল বন্ড, যেখানে বন্ড অর্ডার হচ্ছে 3। তাহলে এই 3 ধরনের বন্ড অর্ডার আমরা পাই। তাহলে এখান থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে যেখানে 3টে বন্ড আছে, ঠিক আছে, এখানেও স্টেবিলিটির একটা রিলেশন আছে, বন্ড করাই তো স্টেবিলিটির জন্য, তাহলে এখানেও একটা স্টেবিলিটির একটা রিলেশন আছে। এটা কি? মোর বন্ড অর্ডার মোর স্টেবিলিটি। এই কারণে হাইড্রোজেন খুব বেশি কম্বাস্টেবল, কিন্তু নাইট্রোজেন অনেক বেশি ইনার্ট। হাইড্রোজেনে একটা বন্ড ভাঙা খুব সোজা, চট করে আমি ভেঙে দিতে পারবো, ভেঙে ওটাকে অন্য কিছুর সঙ্গে রিয়াক্ট করাতে পারবো, কিন্তু নাইট্রোজেন 3টে বন্ড চট করে আমরা ভাঙতে পারবো না, তাই জন্য ওটা বেশি ইনার্ট, বেশি স্টেবল। নাইট্রো কথাটার মানেই স্টেবল বা ইনার্ট। ল্যাভোইসিয়ার নাইট্রোজেনের নাম নাইট্রোজেন দিয়েছিলেন। থার্ড প্যারামিটারটা আমাদের গ্রাফ থেকে আসে। এই যে আমরা হাইটটা পাচ্ছিলাম এখানে, এই হাইটের কথা তখন ডিসকাস করিনি, এই যে আমরা হাইটটা পাচ্ছি, ঠিক আছে, এই হাইটটা হচ্ছে যে মাঝখানে যে লাইনটা টেনশন তার থেকে কতটা নিচে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? এই লাইনটা কত ছিল? এই লাইনের পোটেনশিয়াল এনার্জি ছিল 0, এই লাইনের এনার্জি ছিল 0। তাহলে এখানে সামথিং মাইনাস ই হবে, তাহলে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে মাইনাস ই। এর মানেটা কি দাঁড়ায়? এর মানেটা দাঁড়ায় যে তুমি ওকে যদি প্লাস ই এনার্জি দাও তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যাচ্ছে, তার মানে জাস্ট ওটা বন্ড ভেঙে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তবে নাম্বার 3, if potential energy of a molecule or bond equals to minus E, that means if plus E energy is supplied, bond breaks and atoms reformed, অ্যাটম গুলো আবার তৈরি হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই মাইনাস ইটাকে কি বলা হয়? মাইনাস ইটাকে বলা হয় বন্ড এনার্জি, ঠিক আছে? তার মানে প্লাস ই দিলে যদি ভেঙে যায়, তার মানে যখন অ্যাটমটা ফর্ম করেছিল, অ্যাটমটা মলিকুল ফর্ম করেছিল, তাহলে আমি এখানে ভাইস ভার্সা করে লিখতে পারি, দ্যাট মিনস when atom formed the molecule, it released plus E energy. That released energy is called bond energy, ঠিক আছে? That is the released
এনার্জি। তার মানে এইটা বোঝা যাচ্ছে বন্ড ব্রেক করতে প্লাস এনার্জি লাগে, ঠিক আছে, আর বন্ড মেক করতে আমার মাইনাস এনার্জি লাগে, মানে প্লাস এনার্জি তখন ছাড়তে হয়, ঠিক আছে, তখন আমাকে এটাকে প্লাস এনার্জি ছাড়তে হচ্ছে, ঠিক আছে, সেই কারণে ছাড়ার জন্য মানে ছাড়া মানে নেগেটিভ, তাহলে ব্যাপারটা ভ্যালুটা ম্যাগনিটিউডটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ওকে, আর নাম্বার 4 বন্ড অ্যাঙ্গেল। ফোর্থ প্যারামিটারটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। এমন ধরতে পারে যে কারুর কোনো কোনো অ্যাটমের, যেমন ধর অক্সিজেন, ওয়াটারে অক্সিজেনের দুটো বন্ড আছে, তাহলে এদের মধ্যে তো বন্ডের একটা অ্যাঙ্গেলও থাকতে পারে। কার্বনের দুটো অক্সিজেন আছে, দেখো এটা হচ্ছে H2O ফরম্যাট, এটা হচ্ছে CO2 ফরম্যাট, এই দুটোকেই বলা যেতে পারে AB2, একটা অ্যাটম একখানা আছে, একটা অ্যাটম দুখানা আছে, ঠিক আছে, কিন্তু দুটোর মধ্যে ঠিক আছে, এইটা দেখো 180 ডিগ্রি, আর এইটাকে যদি মেজার করো তুমি পাবে 104 ডিগ্রি। তাই দুটোর মলিকুলার ফর্মুলা সিমিলার হলেও দুটোকে দেখতে আলাদা, তার কারণ হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে। এইটা কেন তৈরি হচ্ছে, কার জন্য কত হয়, ওটা আমরা হাইব্রিডাইজেশন আর ভেসপার থেকে জেনে যাবো। হাইব্রিডাইজেশন যেটা নেক্সট ক্লাসে করবো, হাইব্রিডাইজেশন অ্যান্ড ভেসপার থিওরি, এখান থেকে আমরা বন্ড অ্যাঙ্গেলের সম্বন্ধে আরো জানতে পারবো, ঠিক আছে। তাহলে কিছু কিছু স্ট্যান্ডার্ড ব্যাপার আছে, ঠিক আছে, যেমন ধরো সিঙ্গেল বন্ড ইজ লঙ্গার দেন, double bond is greater than triple bond in bond length, but single bond is less than double bond is less than triple bond in bond energy, ঠিক আছে। তোমাদের বইতে দেখবে এরকম একটা বন্ড এনার্জি, বন্ড লেংথ, বন্ড প্যারামিটার একটা চার্টও আছে, ঠিক আছে। চার্টটা মুখস্থ করতে হবে না তোমাকে, কোনো জায়গাতে জিজ্ঞেস করবে না এর বন্ড লেংথ কত, এর বন্ড অ্যাঙ্গেল, এর বন্ড এনার্জি কত, ঠিক আছে, কিন্তু চার্টের ইনফরমেশন গুলো তুলে দিয়ে তোমাকে তারপর সেখান থেকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। এক মিনিট, বন্ড প্যারামিটারের, হ্যাঁ এই তো, ঠিক আছে। লাস্ট টপিক অফ টুডে, দ্যাট ইজ কল্ড এগুলো হচ্ছে আগেরটার অ্যাপ্লিকেশন, এগুলো ছিল আগের চারটে প্যারামিটারের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। লাস্ট টপিক হচ্ছে রেজোন্যান্স, ঠিক আছে। রেজোন্যান্সের বেসিকটা হচ্ছে কেমিস্ট্রি ডু নট টলারেট পার্শিয়ালিটি, ঠিক আছে। ইট ট্রাই হার্ড অ্যান্ড ফাস্ট টু রিমুভ দ্য পার্শিয়ালিটি, ঠিক আছে, কারণ লজিক্যাল রিজনিং পসিবল নয় উইদাউট দ্য ডিসম্যান্টল অফ দ্য পার্শিয়ালিটি, ঠিক আছে। যেমন ধরো একটা মলিকিউল আছে CHHH, C ডবল বন্ড O,
সিঙ্গেল বন্ড OH। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। CH3COOH। দেখো এখানে দুটো কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে C ডবল বন্ড O is smaller than C সিঙ্গেল বন্ড O। ঠিক তো? দেখো এখানে লেখা আছে, এখানে আমি লিখে গেছি ডবল বন্ডটা স্মলার হয়, সিঙ্গেল বন্ডটা লার্জার হয়। ঠিক আছে, আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে একটাও has H, the other one not, the other one does not। ঠিক আছে, এই দুটো মিলিয়ে আমি কোয়েশ্চেন করছি হোয়াই। হোয়াই ইট ইজ এ পার্শিয়ালিটি। একটার সঙ্গে অক্সিজেনটার কার্বনটার কি এমন রিলেশনশিপ একটা অক্সিজেনের সঙ্গে যে ওকে কাছাকাছি টেনে রেখেছে আর একটাকে দূরে ঠেলে রেখেছে? ওদের মধ্যে কি কোনো আলাদা করে ভাব ভালোবাসা আছে নাকি? ঠিক আছে, ঠিক তেমনি অক্সিজেনের হাইড্রোজেনের প্রতি এত কিসের পীড়িত? ও অক্সিজেন, ও পাশের জন্য অক্সিজেন, তো দুজনের মধ্যে আলাদা করে ভালোবাসা কেন, ডিফারেন্স কেন? ঠিক আছে, তো এইটা কাটানোর জন্য ওখানে একটা অদ্ভুত ফেনোমেনা তৈরি হয়, দ্যাট ইজ অলসো গভর্ন বাই দ্য ইলেকট্রন নেগেটিভিটি। সেটা কিরকম না, এই যে CH3COH, CHHH, C ডবল বন্ড OH, এখানে ইলেকট্রন রয়েছে অনেকগুলো। তো ইলেকট্রন গুলো কি হচ্ছে, অক্সিজেনের দিকে ঘেঁষে আছে, অক্সিজেন ইলেকট্রনিটি বেশি বলে। এখানে অক্সিজেন দিকে ঘেঁষে আছে, এখানে অক্সিজেন দিকে ঘেঁষে আছে। তো এই অক্সিজেনটা হাইড্রোজেন ইলেকট্রনটাকে টানতে পারে বলে এই ইলেকট্রনগুলোকে কার্বনের দিকে ঠেলে দেয়। তার ফলে এই ইলেকট্রনটা একটু বেশি অক্সিজেনের দিকে ঠেলা হয়ে যায়। ঠিক আছে, এই অক্সিজেনটা ইলেকট্রনটা হাইড্রোজেন থেকে টেনে নিয়েছে, তার ফলে এই দুটো ইলেকট্রন কার্বনের দিকে চলে গেছে, তার ফলে এই ইলেকট্রনগুলো আরেকটু বেশি অক্সিজেন দিকে চলে গেছে। তার রেজাল্টটা এটা হয়, এই দুটো ইলেকট্রনের পেয়ারের মধ্যে একটা ইলেকট্রন পেয়ার অক্সিজেনের মাথায় চড়ে বসে। CO মাইনাস OH, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, আর কার্বনের মাথায় চড়ে গেছে প্লাস চার্জ, কারণ কার্বন ইলেকট্রন হারিয়েছে আর অক্সিজেন ইলেকট্রন পেয়েছে। এই যে বন্ডের মধ্যে চারটে ইলেকট্রন ছিল, 1 2 3 4, এই চারটের মধ্যে দুটো তো ছিল কার্বনের আর বাকি দুটো ছিল অক্সিজেনের। এখন এখানে একটা অক্সিজেনের আছে আর একটাই কার্বনের ইলেকট্রন পড়ে আছে। তার মানে ও এখানে যে ইলেকট্রন গুলো পেয়েছে, একটা কার্বন ইলেকট্রন পেয়েছে আর একটা অক্সিজেন নিজের ইলেকট্রন নিয়েছিল। ওকে, তাহলে কার্বন ইলেকট্রন পেয়েছে বলে মাইনাস, আর কার্বনটা একটা ইলেকট্রন হারিয়েছে বলে প্লাস। তাহলে কার্বনটা কি করবে, কার্বনটা ইলেকট্রন দাবি করবে কার থেকে, এই অক্সিজেনটার থেকে। তাহলে এই অক্সিজেনে এই ইলেকট্রনগুলো কি হবে, ধারাম করে গিয়ে এখানে এই কার্বনের সঙ্গে বসে পড়বে। তাহলে এই যে বন্ড তৈরি করছে, বন্ড মানে তো দুটো ইলেকট্রন, আমরা আগের দিন কোভ্যালেন্ট বন্ডিং পাওয়ার সময় দেখছিলাম, বন্ড মানে টু পেয়ার, টু ইলেকট্রনস। তার মানে এইখানেও অক্সিজেন একটা ইলেকট্রন আছে আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। তার মানে ও যখন দিচ্ছে, ও বোথ ইলেকট্রনই এই কার্বনটাকে দিচ্ছে। তাহলে ব্যাপারটা স্ট্রাকচারটা হয়ে যাবে HCHO। আমি ইলেকট্রনগুলো দেখাই, অক্সিজেনে একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে, দুটো ইলেকট্রন এখানে,
কার্বনের ইলেকট্রনগুলোর মধ্যে একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে, আর একটা ইলেকট্রন এই অক্সিজেনের মাথায়, আর হাইড্রোজেন ইলেকট্রনটাও এখানেই এসে পড়েছে। তাহলে হাইড্রোজেনটা বেচারা মাঝখান থেকে H প্লাস হয়ে গেছে, আর এই অক্সিজেনটা যেমন মাইনাস ছিল তখন মাইনাস রয়েছে। তাহলে অক্সিজেনটা কি করবে, আবার H প্লাসটাকে ও টাকাস করে টেনে নেবে। টেনে নিলে কি তৈরি হয়ে যাচ্ছে, CH C ডবল বন্ড, সরি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও H। তাহলে যেন যেন এই জায়গাতে হাইড্রোজেনটা দুটো অক্সিজেনের মাঝখানে ক্যাচ ক্যাচ খেলেছে, একবার লাফিয়ে লাফিয়ে এই কার্বনে এসছে, এই অক্সিজেন এসছে, একবার লাফিয়ে লাফিয়ে ওই অক্সিজেনে গেছে। কেন না, দুটো অক্সিজেনের মধ্যে কোনো অক্সিজেনই হাইড্রোজেনকে বেশি ভালোবাসে আর একটা অক্সিজেন বেশি ভালোবাসে একটা অক্সিজেন কম ভালোবাসে, এরকম নয়, দুজনেই সমান ভালোবাসে। এবং দুটো কার্বনই অক্সিজেনকে সেম ডিস্টেন্সে ধরে রাখতে চায়, একজনকে একটু বেশি কাছে ধরে আছে, একজনকে একটু কম কাছে ধরে আছে, এটা ও করতে চায় না। তাহলে এই কন্ডিশনে এইটা ছিল কাছে, এইটা ছিল দূরে, ঠিক আছে, এটা ছিল ফার, এটা ছিল নিয়ার। এখন কি হয়ে গেছে, এইটা ফার হয়ে গেছে আর এইটা নিয়ার হয়ে গেছে। যেটা ফার ছিল সেটাই ছিল লাভার বয়, তাহলে এইটা ছিল লাভার, হাইড্রোজেনকে ধরে বসছিল। এখানে দেখো এবার এ হাইড্রোজেনকে ধরে বসে আছে, তার মানে এ এখন লাভার বয় হয়ে গেছে, এ হাইড্রোজেনকে ধরে বসে আছে। তাহলে ব্যাপারটা আবার রিপিট হবে, যেমন ওই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচার এসছে, এটা স্ট্রাকচার নাম্বার 1, এটা স্ট্রাকচার নাম্বার 4। তাহলে 1 থেকে যেমন 2 হয়ে 3 হয়ে 4 এ এসছে, তেমনি এমনি 4 থেকে আবার 3 হয়ে 2 হয়ে 1 এ ফিরে যাবে। তার মানে আমি কি বলতে পারি, 1 is equivalent to 2 is equivalent to 3 is equivalent to 4. These are called resonating structure. Resonating structure. তাহলে অরিজিনাল স্ট্রাকচারটা কোনটা, এটা যদি রেজোনেটিং স্ট্রাকচার হয় মানে নন স্টেবল, রেজোনেটিং স্ট্রাকচার ইজ আনস্টেবল, হাই পোটেনশিয়াল এনার্জি, এদের পোটেনশিয়াল এনার্জি হাই। তাহলে এইটা হচ্ছে ও রেজোনেন্স হাইব্রিড, CH C সিঙ্গেল বন্ড ডট 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 মাইনাস H প্লাস। তার মানে হাইড্রোজেনটা যখন খুশি যেখানে খুশি যে কোনো অক্সিজেনের সাথে গিয়ে বসতে পারছে, ঠিক আছে। এইখানে সি এর সাথে যে দুটো অক্সিজেনের বন্ড আছে ডট 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 ডট, both bond are same, both bond length and energy are same. তাহলে ভাবো এই জিনিসটাকে এবার যদি জলে দাও, CH3COO মাইনাস H প্লাস কে যদি তুমি জলে দাও, তাহলে জলের অক্সিজেনটা লোন পেয়ার টানে, ওইটাকে CH3COO মাইনাস আর H3O প্লাসে ভেঙে দেবে, তার মানে এটা অ্যাসিডিক হয়ে যাবে। তার মানে এই রেজোনেন্সের ডাইরেক্ট এফেক্ট কি, অ্যাসিডিক নেচার, ঠিক আছে। তাহলে সিমিলারলি HNO3 HON ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও মাইনাস N প্লাস, এর মধ্যেও রেজোনেন্স দেখা যাবে। HOS ডবল বন্ড ও ডবল বন্ড ও OH, এর মধ্যেও রেজোনেন্স দেখা যাবে। এরা সবাই হচ্ছে আমার কি, অ্যাসিডস, ঠিক আছে। কিন্তু যদি এইচটা ডাইরেক্ট লেগে থাকে তাহলে সেটা অ্যাসিড নয়, ঠিক আছে, কারণ সেখানে এইচটা এই অক্সিজেনের সাথে ঘুরে ঘুরে খেলে বেরোতে পারছেন। NH3 is base,
নো রেজোনেন্স, এর মধ্যে কি হচ্ছে, নো রেজোনেন্স, তাই জন্য এটা H প্লাস দেয় না, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি NaOH, NaOH, এখানেও OH আছে, এখানেও OH আছে, এখানেও OH আছে, কিন্তু এখানেও যেহেতু কোনো রেজোনেন্স নেই, কোথাও ডবল বন্ড ও নেই, তাই জন্য এটাও আমার অ্যাসিডিক নেচার দেখাবে না, H প্লাস ছাড়বে না, ঠিক আছে। সব থেকে ফেমাস রেজোনেন্স হচ্ছে বেনজিনে। বেনজিনে অল্টারনেটিভলি ডবল বন্ড সিঙ্গেল বন্ড থাকে, তো একটু আগে বলছি ডবল বন্ড ছোট হয়, সিঙ্গেল বন্ড বড় হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি দেখার উচিত এরকম। সুপারম্যানের সিম্বল দেখেছো, সুপারম্যানের জামায় দেখো এরকমই একটা সিম্বল থাকে, তাই না? কিন্তু এটা স্টেবল নয়, কেন? এর একটা মিরর ইমেজও এক্সিস্ট করতে পারে। তারপর ওখানে সিম্বলটা কিরকম হয়ে যাবে, মানে ওখানে স্ট্রাকচারটা কিরকম হয়ে যাবে, এরকম। তার মানে কি ওরা কন্টিনিউয়াসলি এদের দুজনের মধ্যে ড্যান্স করে নাকি? ড্যান্স করার কারণ ওই একই রকম ভাবে পার্শিয়ালিটি কাটানো, এ এখানে ঘুরছে, এ এখানে ঘুরছে, এ এখানে ঘুরছে, ঘুরে এটা থেকে এটা হলো, আর এ এখানে ঘুরছে, এ এখানে ঘুরছে, এখানে ঘুরছে, ঘুরে এটার থেকে এটা হলো, তাহলে কন্টিনিউ, ও সরি 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 সরি, এটা ভুলে গেছি। এবার ঠিক আছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, তাহলে এটার থেকে ওটা হলো, ঠিক আছে। তাহলে নাইদার দিস, এটা 1 এটা 2 হলে নাইদার 1 নট 2 এক্সিস্ট, তাহলে কি এক্সিস্ট করে, এটা, এই ডটেরটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ক্লাউড, ঠিক আছে। ইলেকট্রন ক্লাউডটা এর মধ্যে এক্সিস্ট করছে। আমি যদি একটা গ্রাফ আঁকি পোটেনশিয়াল এনার্জি, এখানে পোটেনশিয়াল এনার্জি কথা বললাম, কোথায় গেল, এই যে আনস্টেবল হাই পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে গ্রাফ আঁকি একটা, এটাই লাস্ট টপিক, হ্যাঁ গ্রাফটাই লাস্ট, বুঝতে পারছি অর্ঘের একটা ক্লাস আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে রেজোনেন্স হাইব্রিডের এনার্জি লেভেল, ঠিক আছে। এদিকে যদি পোটেনশিয়াল এনার্জি হয়, এটা হচ্ছে রেজোনেন্স, রেজোনেটিং স্ট্রাকচারের এনার্জি লেভেল, রেজোনেটিং স্ট্রাকচারের এনার্জি লেভেল, এটা এটা নাম্বার 2, এটা নাম্বার 1, ঠিক আছে। ধরো কার, ধরো এক্সাম্পল বেনজিনের নিয়েছি, ঠিক আছে। আর এইখানে থাকবে হচ্ছে ওদের রেজোনেন্স হাইব্রিডটার এনার্জি লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড, হাইব্রিড কোনটা, হাইব্রিড হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে রেজোনেন্স হাইব্রিড, এই স্ট্রাকচারটা, এই যে এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। দুটো স্ট্রাকচারের মধ্যে কম্প্রোমাইজ, ঠিক আছে। আর এদের মাঝখানে যে এনার্জি লেভেলটা, দ্যাট ইজ দ্য কজ অফ স্টেবিলিটি, দিস ইজ রেজোনেন্স এনার্জি, রেজোনেন্স এনার্জি, ঠিক আছে। আমি বলছিলাম ওটা যদি ডান্স করতে থাকে তাহলে এটা হাইলি আনস্টেবল হয়, রেজোনেন্স স্ট্রাকচার আনস্টেবল, হাই পোটেনশিয়াল এনার্জি, দিস রেজোনেন্স এনার্জি upon release makes molecule stable,
ওকে, ডান ফর টুডে। রিজন তোমার তুমি যদি শুনতে পাও তাহলে আমাকে একবার কল করো, হ্যাঁ? হ্যালো।